আপনাদের বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য একজন ডিসটিংগুইশড প্রফেসর গোলাম সাহেবের বই পাওয়ার একটা বাড়তি লাভ উদ্বৃত্তমূল্য বলা যায় শেষে যে কথাটা বলেছেন আমি কিন্তু সেখান থেকে শুরু করতে পারি। আমরা সকলেই আলোচনা করি বিজয় দিবসের তাৎপর্য কি, তাৎপর্য কথাটা তাৎপর্য কি, তারপর কি তারপরে কি বিজয় দিবসের পরে যে আমাদের যে বছর পার হয়েছে তাহলে আপনারা জানেন না এমন কিছু আমি বলতে পারবো না, সবাই আপনারা জানেন, কিন্তু কেন এমন হলো এটাই হচ্ছে আমাদের জিজ্ঞাসা। আমরা কি এমন হওয়াটা এর পুনরাবৃত্তিটা তৈরি করতে পারবো? এটি আমাদের জিজ্ঞাসা হওয়া উচিত। আমরা সকলে বলি বাংলাদেশ রাষ্ট্র রয়েছে, কিন্তু একটা তর্ক আমাদের আছে এই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসটা কি। একটা ইতিহাস হচ্ছে এইটা 8.5 মাস ব্যাপী একটা যুদ্ধ হয়েছে। বাংলাদেশের দিকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যারা পাকিস্তান সেনাবাহিনীর যে অংশ বেঙ্গল রেজিমেন্ট বলা হতো সেনাবাহিনীর সেই অংশ। আমি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বোঝাচ্ছি, ইংরেজি যেটা বলে আর্ম ফোর্সেস, নট দ্য আর্মি। হ্যালো, 2 নম্বর হচ্ছে তৎকালে যেদিকে ইন্ডিয়া বলা হতো পাকিস্তান রাইফেলস, পুলিশ, অন্যান্য সামরিক আদালত বাহিনী তাদের প্রথম সূচনা করে। এবং তার সাথে পরে তখন জনতা বলা হয় জনতা কথাটা কেন জানি না অশ্রদ্ধা বুঝিয়ে কেন বলছেন জনতা মানে ক্রাউড, ফরাসি লাফুল, আর জনগণ মানে পিপল। জনগণকে নানাভাবে বলে, আমাদের বন্ধুরা এখন একটা তত্ত্ব বের হচ্ছে জনগণ শব্দটা বাদ দিয়ে সর্বজন জনগণের জন্য আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ বলে। আমি সাধারণ জনগণকে বলি, এরা সহায়তা না করলে বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধ যারা প্রথম পর্বে রচনা করেছিলেন তারা মাস 4 ছিলেন। মে মাস নাগাদ আমার মনে আছে পাকিস্তান সেনাবাহিনী মে মাসের 10 তারিখের মধ্যে সারা দেশে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করে। তাদের সর্বশেষ প্রতিষ্ঠিত ঘটনা হচ্ছে কক্সবাজার দখল। ঘটনাচক্রে আমার জন্ম কক্সবাজারের যে এলাকায়, সেই এলাকায় পাকিস্তান সেনাবাহিনী মে মাসের 6 তারিখ যায়। তারা জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড কিছু বাকি রাখে। ওখানে তারা হত্যাকাণ্ডের মধ্যে হিন্দু মুসলমান ভেদ করেনি। আমি যে গ্রামে যাচ্ছি তার পাশে 1200 লোক হত্যা করেছে, আমি নিজেই সাক্ষী। কিন্তু এইগুলো কোনটার বিচার হয়নি। আমাদের যে যুদ্ধ অপরাধীদের বিচারের যে টানালোক চলছিল তখন হয়নি। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে আহমদ কথা উদ্ধৃত করে আলোচনা করে। আমি বলি পায়ে হেঁটে যাই নাই, তাদেরকে চড়ক গাছে চোখে একটা ছুড়ে মেরে বাংলাদেশের মধ্যে বাঁচিয়ে দেওয়া হবে। একটা সম্পূর্ণ তাদের জিজ্ঞাসা করি, স্বাধীনতার ঘোষণা যেটা সরকারিভাবে এসেছে এটা এসেছে 25শে মার্চের পরে 26 তারিখ নয়, এটা এসেছে 10ই এপ্রিল 1971, 15 দিন পরে। আমি কোনো মন্তব্য করবো না। আপনারা জিজ্ঞাসা করেন একটি দেশ যারা 1970-এর শেষে এবং 71-এর শুরুতে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে, দেশের একটি রাজনৈতিক দল যাদের নির্দেশে মার্চ মাসের 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন চলছে, তাদের স্বাধীনতার ঘোষণা দিতে 15 দিন লাগবে না। সামরিক বাহিনীর কোনো অফিসার যা সে বাইরে বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রতিরোধ যুদ্ধে নেমেছিলেন, তাদের ঘোষণা আগে ঘোষণা প্রত্যেকটা ঘোষণায় আন্তর্জাতিক যাদের পক্ষ থেকে যে ঘোষণা দিতে পারে দিয়েছে, এই সত্যি সন্দেহ নেই। কিন্তু জাতীয় পর্যায়ে যারা জনতার বৈধ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সেই রাজনৈতিক কর্তৃপক্ষ নিজেদেরকে গুছিয়ে তাদেরকে দিল্লি যেতে হলো। তারা প্রথমে তেলিয়াপাড়া সীমান্তে সিলেটের কাছে 3রা এপ্রিল তৎকালীন কর্নেল মোহাম্মদ আতাউল করিম উসমানী সহ অন্যান্যরা একত্রিত হলেন। এই কাহিনীটি সবাই জানেন। 1 সপ্তাহ পরে বাংলাদেশের পশ্চিম সীমান্তে মেহেরপুর জেলা তৎকালীন মহকুমা গ্রামকে মুজিবনগর নাম দিয়ে সেইখান থেকে স্বাধীনতা ঘোষণা করা হলো। 1 সপ্তাহ পরে সেখানে সরকার শপথ গ্রহণ করলেন। সেক্টর ভাগ ওই কাহিনীগুলো জানেন, আমি পুনরাবৃত্তি করবো না। তাহলে এইটা কেন লাগে? 15 দিনের
দেওয়া যায় না, তারা প্রস্তুত ছিলেন না। স্বাধীনতার ঘোষণাপত্র তাদের পকেটে থাকা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন আমাদের বন্ধু বলেন যে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি, ডান হাতে স্বাক্ষর করে বাম পকেটে একটা পদত্যাগ করে রেখে দিতে হয়। আমাদের একটা অ্যান্ডার দিয়ে দিতে। তারা বিশ্ববিদ্যালয়ে চাকরি চুক্তির শর্ত হচ্ছে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে বা 1 মাসের মধ্যে দিয়ে আমাদের চাকরি করতে পারবে। আমাদের শিক্ষকদের কোনো চাকরিতে নিশ্চয়তা নেই। সারা জীবন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করলাম, কিন্তু 1 মাসের মধ্যে চাকরি হয়ে গেল। আমাদের কোনো পেনশন নেই। তো বিজয় দিবসের দিন আমরা নাগরিক না হয়ে চাকরি দিয়ে হয়েছে। এটা বাস্তব সূত্রে এটা আমাদের পছন্দ হবে। এটা শুধু গ্রিন ইউনিভার্সিটি সম্পর্কে বলা হচ্ছে না, আমি গ্রিনের নিয়ম জানি না। আসলে আগে আমার শিক্ষক বন্ধুদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আছে, এই শিক্ষক সমিতির ভূমিকা সবসময় তো গৌরবব্যঞ্জক, এটা আমি বলছি না, তারা একটা করে ভূমিকা পালন করছে। কিন্তু নিজেদের রুজি যেতে বলা হয় শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন, সেই অধিকারও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দেওয়া ইচ্ছা করে। আমাদের দেশের প্রধান রাজনৈতিক দল যারা জনগণের সমর্থন করে পাকিস্তানের সরকার করতে চলেছিলেন, পাকিস্তান সরকার তাদের সেই অর্জিত বিজয়কে দর্শক করে যখন অপারেশন সার্চলাইট শুরু করলেন 25 মার্চ রাত্রে, তখন তারা স্বাধীনতা ঘোষণা করা শুরু করলেন। এখন যে দলিলগুলো বানানো হচ্ছে এগুলি বানানোর দলিল, কোনো ঘোষণা তখন আসেনি। আমরা অনেক সময় শূন্যস্থান পূরণ করার জন্য এগুলো স্টপ গ্যাপ ম্যাটার। শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিলেন প্রথম 3.5 বছর তিনি শাসন করেছিলেন আওয়ামী লীগ এবং বাকশাল পর্যন্ত, তখন কিন্তু সেই ঘোষণাটা কোথাও প্রকাশ করা হয়নি। 45 বছর পরে 40 বছর পরে যে সংবিধানের সংশোধন করা হয়েছে, এটা অবশ্য উৎপাদিত ম্যানুফ্যাকচার। এই জন্য বলা যায় স্বাধীনতার ইতিহাস এখনো সঠিকভাবে লেখা হয়নি। এখন ইতিহাস লেখা হচ্ছে নাকি 8.5 মাসে, আমরা পূর্ণ করে 9 মাস ধরে 265 দিনে স্বাধীনতার ইতিহাস, 2 মিনিটের মধ্যে সংগ্রাম। ফন ক্লাউসউইটসের ভাষায় যিনি যুদ্ধ বিষয়ক বিখ্যাত ছিলেন নেপোলিয়নের আমলে, জার্মান এক জেনারেল বই আছে অন ওয়ার, ওই বই তিনি বলছেন এই যুদ্ধ হচ্ছে 2টা বাহিনীর মধ্যে ডুয়েল, দ্বন্দ্বযুদ্ধ, কিন্তু তার পেছনে থাকে রাজনীতি। উনি বলছেন ওয়ার ইজ এ কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই আদার মিনস। যুদ্ধের পেছনে রাজনীতি আছে, আমরা সেই ইতিহাসটা বাদ দিয়ে শুধুমাত্র সামরিক ইতিহাস রচনা করেছি। এটা কি হাসান শাহজাহান রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র নামে একটা প্রকল্প চালু হয়েছিল 1977 সালে, যে রহমান সাহেব প্রতি ভাগ হবে। 5 বছর পর তার প্রথম খণ্ড বের হয়েছে। তার ভূমিকা এখন যখন লিখছেন, এখানে আমাদের লক্ষ্য হচ্ছে সঠিক ঘটনাগুলিকে সঠিকভাবে লিখতে হবে। আমরা কোনো মন্তব্য করবো না, আমরা কোনো পক্ষে ব্যাখ্যা করবো না। আমাদের ভূমিকা করতে গেলে প্রথম খণ্ডের ভূমিকার মধ্যে আছে, সব লাইব্রেরিতে থাকে। কেন এটা বললেন? কারণ উনি তখন বলতে চাননি এই যুদ্ধে তার কি ভূমিকা ছিল তা নিয়ে বিতর্ক হবে। ওটা বিতর্কের যে দলিল সংগ্রহ করে আমাদের কাজ, অনর্থকে দলিল বেরোল, এখন পর্যন্ত সেই বয়ানটাই আছে। আরেকটা বয়ান চালু হয়েছে, এই যুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা, রাজনৈতিক দলদের ভূমিকা। রাজনৈতিক দলগুলির ভূমিকাটা শোচনীয় ছিল, তার প্রমাণ তারা গণতন্ত্রের মধ্যে যুদ্ধ ঘোষণা করতে পারে না। তারা স্বাধীনতার যে ঘোষণাপত্র তারা দিলেন শেষ পর্যন্ত, সেটা একটা সামরিক অভিযানে পরিণত। কিভাবে? আপনারা পড়ে দেখেন 1971 সালের 10 এপ্রিলের যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রবাসী বাংলাদেশ সরকার করা হলো, সেটা কি লেখা ছিল? যেহেতু 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 বলে 7টা যেহেতু আছে, যেহেতু নির্বাচন হয়েছিল, যেহেতু আমরা জিতেছিলাম, যেহেতু পাকিস্তান সংবিধান সভার আসন থেকে অধিবেশন থেকে সেটা আবার বাতিল করলো, যেহেতু তারা যেহেতু পরে শেষ পর্যন্ত তারা 25 মার্চ রাতে আয়নার মতো বাংলাদেশের জনগণের জনগণের উপর ছাপিয়ে পড়লো, তাই এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ একটি প্রজাতন্ত্র হিসেবে আমরা ঘোষণা করলাম। এটা হচ্ছে স্বাধীনতা। সেইখানে
1970 নির্বাচনের আগে কোনো ঘটনার কোনো উল্লেখ নাই। আমি যদি একটা দলিল কি করে পড়তে হয় সেটা পড়লে আপনি বুঝতে পারবেন। ওই ঘোষণাপত্র শুধুমাত্র 1970 ডিসেম্বরের নির্বাচন থেকে 25শে মার্চ রাত পর্যন্ত এই ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি হিসেবে দেখা হবে। কিন্তু এরপরে দেশে 1971 16 ডিসেম্বরের পর বা তার বারোর মধ্যে 22 ডিসেম্বরের পর যখন কলকাতা প্রবাসী বাংলাদেশ সরকার ঢাকায় ফিরলেন তখন থেকে বলা হয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি 3 লক্ষকে সামনে রেখে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। 72 সালের 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান ফেরার পর এখানে যুক্ত হলো জাতীয়তাবাদ। আমরা দলিলের মধ্যে দেখেন মহিদুল হাসান লিখিত মুদ্রার একাত্তর করতে দেখবেন তাদের আরবের সময় লক্ষ্য ছিল 3টি, শেখ মুজিবের সময় লক্ষ্য জাতীয়তাবাদ যুক্ত হলো। জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে বাঙালির অধিবাসী ও বাঙালি বলিয়া গণ্য হবে। আবার হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশি নাগরিক কিন্তু অধিবাসী ও বাঙালি বলিয়া গণ্য হবে, সেটা সংবিধানে রাখা হয়েছে। এই জন্য আপনি যখন বাঙালি জাতির জীবনের 16 ডিসেম্বর বিরাট বিজয়ের দিন আপনার বাংলাদেশের জনগণের জীবন না হলে বাঙালি জাতি করছে কেন? আপনি বলতে পারেন গায়ের জোর আছে, কিন্তু গায়ের জোর দিয়ে চিরকাল সত্যকে চাপা দেওয়া হয়। যদি বাংলাদেশ আমরা সত্যিকারের প্রজাতন্ত্র গড়ে তুলতে চাই, যেটা বলেছি 1971 এপ্রিল 10 তারিখে বলেছি, তাহলে বাংলাদেশের জনগণ বাঙালিদের উপস্থিত হবে। এবারে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে পরিচিত হবে। জনগণকে বাদ দিয়ে সম্মান রাখার প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবী বন্ধুদের সব। কারণ কখন যখন আম জনতা চালু হয়েছে, আম আদমি দিল্লিতে, তখন আমাদের এমপি প্রধানেরা সর্বনিম্ন দাবি করেছে। আমি কিছু অবাক মিয়াদুল বা আমি সর্বজন করি। এমনকি প্রজাতন্ত্র ইংরেজিতে অনুবাদ করার সময় সাধারণতন্ত্র ক্ষেত্র করেছে। গণপ্রজাতন্ত্র সবাই আমাদের গণদরকারটা কি? রিপাবলিক বহু প্রকার। তাইওয়ান হচ্ছে রিপাবলিক অফ চায়না, আর পিকিং হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমি তো চীনা ভাষা জানি না, ইংরেজি অনুবাদ করবো। আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ করে এটা করা হচ্ছে কি জন্য? পাকিস্তান ইসলামিক রিপাবলিক। আপনাদের অবগতির জন্য আরেকটা শব্দ অন্বেষণ করি, তিক্ত কথা বলার জন্য আমার নির্ভর অভাব নেই। আপনারা যদি সেই নির্ভর করা ভারী করেন, আমি কিন্তু বিচ্ছিন্ন ভাবে সেই এটা কি 1970 নির্বাচন হয়েছিল যে আইনের মধ্যে, সেটার নাম ছিল LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। ইউনিভার্সিটি চলে যাবে আইনগত কাঠামো আদেশ। এটি কি ছিল? যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল শেখ মুজিবুর রহমান সহ পাকিস্তানের যে নতুন সংস্কৃতি তৈরি হবে এটা একটা বিরোধী মধ্যে করতে হবে। যদি করতে না পারে যে দিন অধিবেশন রাখা হবে তার 4 মাসের মধ্যে 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে হবে। পাকিস্তানি কিন্তু সংবিধান প্রণয়ন করেছিলেন 1956 সালে, 1962 সালে বিভিন্ন ব্যবস্থা। 1970 নির্বাচনটা অন্যভাবে সর্বসাধারণের মাধ্যমে ভোটাধিকারের মাধ্যমে হয়েছে। পশ্চিম পাকিস্তানের 4 ইউনিট তৈরি করা হয়েছে, 1 ইউনিট ভেঙে মানে আগের অবস্থা ফিরে যাওয়া হয়েছে 47 সালে যাচ্ছে। তো বলা হলো পাকিস্তান হবে একটা ইসলামিক প্রজাতন্ত্র। এটা শপথ করেছিলেন শেখ মুজিবুর রহমান, আমাদের নতুন সংবিধান লিখতে হবে ইসলামিক প্রজাতন্ত্র হবে। তার কি হবে? এখানে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। এটা বজায় রেখে 120 দিনের মধ্যে এমন একটা সংবিধান প্রণয়ন করা হবে যেখানে পাকিস্তানের দুই অংশীদারি বিরাজমান অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বৈষম্য দূর করার বিধান থাকবে। আমাদের কৌশলগতভাবে রাজি হয়েছিল যে আমাদের লক্ষ্যকে সহায়তা বাস্তবায়ন করা। পাকিস্তানের মনে করেছেন আওয়ামী লীগ পরিস্থিতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে আওয়ামী লীগ কেন্দ্রের সরকার বড় অ্যাক্সেস দিবে, সুতরাং সেখানে আগের মধ্যে খেলা যাবে। আওয়ামী লীগ এত বেশি যেত যাতে পাকিস্তানের এই সরকার তারা মিলিটারিরা যে সিদ্ধান্ত নিয়ে থাকে, সামরিক বাহিনী যারা প্রাক্তন অফিসার তাদের সম্মানে রেখেছে তাদের প্রতি মাথা নিচে থাকে দৈহিকভাবে চিন্তা করে। তো ওই চিন্তার কারণে তারা বলেছে মানবে যে আমরা একবার তাদেরকে একবার খামোশ করতে পারি, আর তারা পারেন, কিন্তু তাদের সে সতর্ক করে সফল হয়নি। বাংলাদেশের মানুষকে সবাই শেখ মুজিবের কথা মানতে হবে, মানুষ শেখ মুজিবকে
করে স্বাধীনতা ঘোষণা করেছে। মৌলানা ভাসানীদের দিকে যে আন্দোলনটা হয়েছে 69 গণঅভ্যুত্থান বলে, সেখানে সবাই 69 গণঅভ্যুত্থান বলে মৌলানা ভাসানীর নামটা নেয় না। এটা ইতিহাসের মধ্যে দারুণ অভিশাপ। উনি কি বলেছেন, তখন কিন্তু স্বাধীনতার পতাকা উঠেছিল। হ্যাঁ, পতাকার মধ্যে বাংলাদেশের ম্যাপটা ছিল না, কিন্তু মানুষ তখন স্বাধীনতা ঘোষণা করেছে। মৌলানা ভাসানী এর আগে একটা কাগজে সম্মেলন করে বলেছিলেন যে আমরা আসসালামু আলাইকুম বলি স্বাধীনতা ঘোষণা। সেটা ছিল পলিটিক্যাল রেটরিক, রাজনৈতিক অহংকার। আর 1969 আন্দোলনে বাংলাদেশ যখন প্রায় বলতে পারেন টকবক করে উঠছে, তখন ইয়াহিয়া ক্ষমতা নিলেন। ইয়াহিয়ার সামনে ক্ষমতাকে কি বলা হয় ইংরেজিতে, an invited to the top। আইয়ুব তাকে ডেকে ক্ষমতা দিলেন, আমি আর পাচ্ছি না, তুমি না। তাহলে 1970 নির্বাচনে আওয়ামী লীগের থেকে এরকম বিজয়, সেটা ছিল ইসলামিক প্রজাতন্ত্র করার জন্য, তা অস্বীকার করার জন্য নয়। এই জন্যই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিকতা করতে হয়েছে। ইসলামী না করে এটা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, বেঙ্গলি রিপাবলিক অফ বাংলাদেশ বলেন না কেন? অথচ সংবিধানের ভিতরে আবার এটা বাংলাদেশের জন্য বাঙালিদের পরিচিত হয়েছে এবং বাংলাদেশের চরম নেতা বড় নেতা রাঙামাটি থেকে বলে আসলে কোনো বাঙালি হয়ে যাও, আপনাদের রাঙামাটির লোক জনগণ একবার, কিন্তু বিষয়টা পরিমাণ দিয়ে না হয় না, করে গুণ দিয়ে গুণগত এবং পরিমাণ মতো দুটো কথা আমরা বলে থাকি। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই জিনিস আমরা তাহলে বাংলাদেশের স্বাধীনতার ফলে তারা আমরা কেন স্বাধীন হয়েছিল সেটা বলে দিয়েছি। পাকিস্তান একটি রাষ্ট্র ছিল যা প্রতিষ্ঠা ক্ষেত্রে এই পূর্ব বাংলার জনগণের ভূমিকা অনেক বেশি ছিল, বাংলাদেশ বেশি ছিল, এটা সকলে জানেন। আমরা চেয়েছিলাম সত্যি তো বলতে গেলে পূর্ব বাংলা এবং আসাম সহ একটি প্রদেশ, ইংরেজরা এটা মঞ্জুর করেছিলেন 1905 সালে। ইংরেজ করেছিল ইংরেজের কূটনীতির কারণে, আমরা বলি তার নাম দিয়েছিল প্রশাসনিক প্রদেশ। এই প্রদেশ অনেক বড়, আমাদের ছোট প্রদেশ, রাজধানী হবে ঢাকা, এটার নাম কি ইস্ট বেঙ্গল আসাম, নতুন প্রদেশ। পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকে যখন ইতিহাসে পড়ে তখন বলে যে বঙ্গ বিভাগ, বঙ্গভঙ্গ, সবাই এখন বলেন। আর যদি পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে ক্ষণিকের জন্য এক্সপেরিমেন্টালি রাখা, এটা ছিল নতুন প্রদেশ সৃষ্টি, ক্রিয়েশন অফ এ নিউ প্রভিন্স উইদিন ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়াতে একটা প্রদেশ ছিল, এটা পালন করতে পারে। তো সেই প্রদেশের সাথে 1874 সালে সিলেটকে বাংলা থেকে কেটে আসামে নিয়ে যাওয়া হয়েছে এবং আসামে পূর্বাঞ্চল ফিরে আসে, সিলেটে ফিরে আসে। 1948 সালের আগে কথা বলছি, 6 বছর ঢাকা রাজধানী ছিল, এই রাজভবন, এটা ছিল সেক্রেটারিয়েট। এই যে চামেলি ভবন, এটা ছিল পরবর্তীকালে মেয়েদের বসে করা হয়েছিল। এখন এখানে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল আছে, ওটা ছিল তখন গভর্নরের বাসভবন ইত্যাদি ইত্যাদি। ওটা ঢাকা যে রাজধানী শহর হিসেবে গড়ে তুলল কখন, প্রায় 240 বছর পর। আপনি জানেন অষ্টাদশ শতকের শেষে শুরুতে মুর্শিদ কুলি খান 1760 সালের দিকে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ নিয়ে যান। আর পরে আওয়ামী মৃত্যু করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু হয়। তারপরে ইংরেজরা এক সময় থেকে কলকাতা নিয়ে যান, সেই কলকাতা থেকে রাজধানী ঢাকা ফিরে এলো। ঢাকা থেকে একটা নতুন রাজধানী শহর, একটা নতুন প্রদেশের স্বাদ পেল। চট্টগ্রাম হলো ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়ে হেডকোয়ার্টার। উদ্দেশ্য কি ছিল, আসাম এবং সিলেটের চারজন চট্টগ্রাম মধ্যে দিয়ে রপ্তানি করা হয়। এটা যেমন কলোনিয়াল সেটিংয়ের ছিল। আমি বলতে চাচ্ছি সেই প্রদেশ রোধ করার জন্য কলকাতা থেকে আন্দোলন হলো। সেই আন্দোলনে অপর সৈনিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এটা রবীন্দ্র নির্দেশ থেকে বলছে এরকম মনে করতে পারে। অবনীন্দ্রনাথ ঠাকুর যখন ছবি আঁকলেন ভারত মাতা, যেটা পরে বঙ্গমাতা বলা হলো। উদ্দেশ্য কি, বাংলা মাকে সহ্য করা যাবে না, কিন্তু তারাই 1911 সালে সফল হয়। এই হচ্ছে প্রথম সার্থক ইংরেজ বিরোধী গণ আন্দোলন। 1857 বিদ্রোহের পরে যখন ইংরেজদের প্রস্তাবিত একটি প্রক্রিয়াকে এটা বলছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কংগ্রেস লেখালেন, তখন তিনি বলেন উই শ্যাল আনসার দিস ফ্যাক্ট। কাজল সাহেবের সাথে বলেছিলেন এই হচ্ছে আন্দোলনের শুরু। মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অধ্যাপক A.F. সালাউদ্দিন আহমেদ একাধিক শুরু করেছেন 1905 সালে। অন্যান্যদের মধ্যে আবুল হাশিম, আবু মনসুর রহমান, অন্যান্য রাজনৈতিক নেতা এবং লেখক, এরা মনে করেন
1940 সালের লাহোর প্রস্তাবে বলা হয়েছিল ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ বাস করে সেখানে পৃথক পৃথক স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এটা 1946 পর্যন্ত মুসলিমদের দাবি ছিল। 46 সালের নির্বাচনে মুসলিমদের যখন বিজয় অর্জন করে মুসলিম আসনগুলিতে প্রায় 450 মতো মুসলিম লীগ সদস্য নির্বাচিত হওয়া বিভিন্ন প্রদেশে এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে, এবং তাদের উদ্দেশ্যে মোহাম্মদ আলী জিন্নাহ যে ভাষণ দিলেন এবং তাদের যে প্রস্তাব পাশ হলো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে না, একটা স্টেট হবে, এই হলো পাকিস্তান।